সুধীর মির্জা মাইকের সামনে দাঁড়াতেই পুরো হলরুম নীরবতায় নেমে এলো। গভীর ও দৃঢ় কণ্ঠে তিনি শুরু করলেন তার জাদুকরী রাজনৈতিক বক্তব্য। উপস্থিত ভাই ও বোনেরা, রাজনীতির ময়দান কোনো সস্তা আবেগের জায়গা নয়। যারা পর্দার আড়ালে ষড়যন্ত্র করে সুধীর মির্জাকে থামাতে চান, তারা ভুলে স্বর্গে আছেন। সিংহের ডেরায় ঢুকে সিংহকে চ্যালেঞ্জ করার সাহস দেখাবেন না। সামনের নির্বাচন কেবল ব্যালটের যুদ্ধ নয়, এটি আমাদের অস্তিত্ব দাপটের লড়াই। আর এই লড়াইয়ে পিছু হটার ইতিহাস মির্জা পরিবারের নেই। তার আত্মবিশ্বাসী উচ্চারণে মুহূর্তেই হলরুম হাজারো করতালিতে ফেটে পড়ল। কর্মী সমর্থকদের স্লোগানে মুখরিত হলো চারপাশ। সুধীর ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। বক্তব্য শেষ করে সবার সঙ্গে সৌজন্যমূলক হাত মেলালেন তিনি। এরপর পকেট থেকে কালো রেব্যান সানগ্লাসটি চোখে পড়ে এক রহস্যময় আভিজাত্য নিয়ে রাজকীয় ভঙ্গিতে মঞ্চের সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন। তার ঠিক এক কদম পিছনে ছায়ার মতো অনুসরণ করছিল আলভি। করিডোর দিয়ে যাওয়ার পথে আলভি একটু সামনে ঝুঁকে নিচু স্বরে ডাকলেন, ভাই। সুধীর না থেমেই তার ডান হাত তুলে ইশারা করলেন, বলো। আলভি জিজ্ঞেস করলো, ভাই এখন কি পার্টি অফিসে যাবেন নাকি নতুন প্রজেক্টের সাইটটা ভিজিট করবেন? ছেলেরা রেডি আছে। সুধীর মির্জা চশমার আড়াল থেকে সামনে তাকিয়ে অত্যন্ত দৃঢ় ও সংক্ষিপ্ত কণ্ঠে জবাব দিলেন, না, এখন সোজা বাড়ি যাব। কাল সকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং আছে। কোনো ল্যাপস আমি বরদাস্ত করব না। গাড়ি বের করো। তার ঠান্ডা ও হুকুমদারি টোন শুনে আলভি আর কথা বাড়ানোর সাহস পেল না। দ্রুত মাথা ঝাঁকিয়ে বলল, জি ভাই, লজিস্টিক সব রেডি। এদিকে সুধীর মির্জা কনফারেন্স সেন্টার চত্বরে আসতেই এক এলাহি কাণ্ড। এক ঝাঁক তরুণী সেখানে থেকে আগে থেকেই ভিড় করে দাঁড়িয়েছিল। এলাকার ও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক তরুণী সেখানে আগে থেকেই ভিড় করে দাঁড়িয়েছিল। সুধীর মির্জাকে সামনাসামনি সচরাচর এভাবে দেখা যায় না। তিনি যেমন সুদর্শন, তেমনই রাশভারী। কোটি তরুণীর স্বপ্নের পুরুষ বা ক্রাশ যাকে বলে, সুদর্শন ও রাশভারী। সুধীরকে ধবধবে সাদা পাঞ্জাবিতে চোখের সামনে এভাবে হাঁটতে দেখে মেয়েদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। ওহ মাই গড! সুধীর ভাইয়া, একটা সেলফি প্লিজ। ভাইয়া জাস্ট একটা ক্লিক। প্লিজ একটু তাকান। চারিপাশের মেয়েরা ফোনের ক্যামেরা অন করে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু সুধীর মির্জা এই উন্মাদনায় বিন্দুমাত্র বিচলিত হলেন না। ক্যামেরার ফ্ল্যাশের দিকে মনোযোগ না দিয়ে ঠোঁটের কোণে এক চিলতে সৌজন্যমূলক অথচ দূরত্ব বজায় রাখা হাসির গভীর হাসি ঝুলিয়ে তিনি সোজা নিজের কালো মার্সিডিজের দিকে এগিয়ে গেলেন। মেয়েদের হলো-হুল্লোড় আর অটল ব্যক্তিত্বে একটু আঁচড় কাটতে পারল না। আলভির চটজলদি এগিয়ে গিয়ে গাড়ির পেছনের দরজা খুলে বিনীতভাবে দাঁড়িয়ে রইলেন। সুধীর অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে বিলাসবহুল মার্সিডিজে গিয়ে বসলেন। দামি লেদারের সিটের হেলান দিয়ে তার চোখ জোড়া বন্ধ হয়ে গেল। আলভি দ্রুত দরজা আটকে ড্রাইভিং সিটে বসলো। ইঞ্জিন মৃদু গর্জন করে স্টার্ট নিতেই গাড়িটি চত্বরের ভিড় আর ক্যামেরার ফ্ল্যাশ পেছনে ফেলে হাইওয়ের দিকে মিশ্রণ গতিতে ছুটে চলল। সুধীর মির্জা তখনও চশমার আড়ালে চোখ বুজে ভাবছিলেন ইনবক্সের সেই নীলাঞ্জনা হক নামধারী চঞ্চল মেয়েটার কথা, যে তার ডিএনএ এর জোর পরীক্ষা করতে চেয়েছে। হলের ভারী কাঠের দরজাটা সশব্দে বন্ধ হতেই হোস্টেলের রুমটি ছোট রুমটি দমদম করা স্তব্ধতা নেমে এলো। কুঁচকে থাকা বিছানার চাদরের কোণে শক্ত করে খামচে সেজুতি তাকিয়ে রইল ফোনের বন্ধ স্ক্রিনের দিকে। বুক কাঁপানো হৃদস্পন্দনের সঙ্গে কপাল বেয়ে নেমে এলো এক ফোঁটা ঘাম। একটু আগে সেই চঞ্চল রসিকতা যে এত ভয়ঙ্কর রূপ নিতে পারে সে ভাবতে পারেনি। একটাই প্রশ্ন তখন তার মাথায় হাতুড়ির মতো পিষছে, লোকটা কি আসলে বুঝে গেছে মেসেজটা কে পাঠিয়েছে? এত দিনা এতক্ষণে চুপচাপ বসে থাকলো, এবার এক লাফে সেতুটির সামনে এসে বসলো। চোখ কিছুটা ভয় থাকলেও তারও চিরচেনা বুদ্ধির দীপ্ত বজায় রেখে সে ফিসফিস করে বলল, আরে মৌ, এভাবে পাথরে বসে আছিস কেন? লোকটা তো জাস্ট একটা সাধারণ মনস্তাত্ত্বিক চাল দিয়েছে। ও তো শিওর না যে এটা তুই। ও তোকে চেনেও না, তোর নামও জানে না। নাম না জানলে ও তোকে ধরবে কিভাবে? মন শক্ত কর। সে যদি চোখ তুলে তাকালো। চোখের কোণে জমে থাকা এক ফোঁটা অবুঝ জল চিকচিক করছে। দিনার সান্ত্বনায় ভয় কমল না, কারণ সে জানে এই লোকটা সাধারণ কেউ নয়। তার এক পলকের দেখায় ওলটপালট হয়ে যায় চেনা পৃথিবীটা। হঠাৎ জানালার পাশ থেকে ঘুরে দাঁড়িয়ে টিনা কড়া গলায় দিনাকে বাধা দিল, চুপ কর দিনা, তোর বুদ্ধির ঠেলাতেই এই অবস্থা। খেয়াল করেছিস ওর টেক্সটের সুরটা?
খোঁচাটা কার তৈরি আর শিকারী কতটা গভীরে ওত পেতে থাকে সেটা জানার কৌতূহল আমারও কম নয়। সুধীর ভাইয়া ফাঁকা আওয়াজ দেয় না ও টের পেলে কঠিন শাস্তি ও এই হোস্টেল থেকে বের করতে ১ সেকেন্ডও লাগবে না। ভয়ে ফ্যাকাশে মুখ মীরা কেঁদে ফেলার অবস্থা। আমার মনে হয় এখনই আইডিটা ডিঅ্যাক্টিভ করা উচিত। ফোনটা অফ করে রাখমু। যদি আইপি অ্যাড্রেস বা ডিভাইস ট্র্যাক হয়ে যায় সে যদি দীর্ঘশ্বাসে চোখ বন্ধ করতেই ভেসে উঠল সুধীর মির্জার রাজকীয় চেহারাটা কালো চশমার আড়ালে সেই ঠান্ডা ধারালো চোখ। হাজারো মানুষের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যে মানুষটা সে এই ফেক আইডির রহস্য ভেদ করতে কতক্ষণ সময় নেবে সে যদি খুব ভালো করেই জানে ক্ষমতার আলিন্দে সুধীরের হাত কতটা লম্বা। সে চোখ খুলে কাপা গলায় বলল, আইডি বন্ধ করলেই কি বাঁচা যাবে? টিনা লোকটার যদি আলভি ভাইয়াকে লাগিয়ে দেয়, সে সাইবার সিকিউরিটি আর টেকনোলজি নিয়ে কাজ করে। তার হাতে থেকে রেহাই পাওয়া অসম্ভব মনে হচ্ছে না? বুঝে বাঘের লেজে পা দিয়ে আমি নিজের কবর নিজেই খুঁড়েছি দিনা। নিজের ভয়ে চেপে রেখে সে জুতির কাঁধে হাত রাখলো। এত ভয় পাস না তো মৌ। তুই নিজে ভড়কে গেলেও ও জিতে গেল। আমরা আর কোনো রিপ্লাই দেব না। একদম সাইলেন্ট হয়ে থাকবো। চুপচাপ থাকলে আমাদের এই ৪ দেয়াল থেকে খুঁজে বের করার সাধ্য কার? কিন্তু সে যদি মনে, মনে জানতো সুধীরের তীক্ষ্ণ নজর থেকে বাঁচার জন্য এই চুপ থাকাটা যথেষ্ট নয়। তার বুকের ভেতরে হতে লাগলো এক অদ্ভুত অনুভূতি। ভয় নাকি কোনো নিষিদ্ধ ভালোবাসার টান। ওপাশের মানুষটার চাল চেলে খেলা শুরু করেছে, যার শেষ হয়তো সুধীর মির্জাই ঠিক করবে। রুমের আবহাওয়া হালকা করতে মীরা একটা দীর্ঘশ্বাস ফেলে ঘড়ির দিকে তাকালো। এখন মাথা গরম করে লাভ নেই দোস্ত। আমাদের কোচিং এর সময় হয়ে গেছে। দেখ ৩টা ৩০ বাজে। এখনই বের না হলে দেরি হয়ে যাবে। তোরা তাড়াতাড়ি আয়। মীরার কথায় দিনা ও টিনা দ্রুত রেডি হতে চলে গেল। কিন্তু সেতুতি বিছানার কোণে জড়সড় হয়েই বসে রইল। বান্ধবীরা পরিস্থিতি সহজ ভাবলেও সে যদি জানে সুধীর মির্জার মতো ক্ষমতাশালী মানুষের সরাসরি ডিএনএ নিয়ে প্রশ্ন তোলার ধৃষ্টতার তিনি সহজে ছেড়ে দেবেন না। অথচ কি অদ্ভুত বৈপরীত্য! ছোটবেলা থেকেই এই গভীর রাগী নেতা সাহেবকে সে যদি মনে মনে ভীষণ পছন্দ করে। তার চওড়া কাঁধ, কাটা দেয়াল, গভীর কণ্ঠস্বর আর তীব্র চাহনি সেতুটির বুকে দোলা দেয়, কিন্তু সামনাসামনি গিয়ে কথা বলার সাহস কোনোদিন হয়নি। তাই সুধীরকে দেখলে সে সবসময় নিজেকে লুকিয়ে রাখতো। আজ বান্ধবীদের উস্কানিতে রোমাঞ্চের লোভে সে বড় মস্ত ভুল করে বসলো। সুধীর যদি রেগে গিয়ে সত্যি তার সামনে দাঁড়ায় আর কষিয়া থাপ্পড় মারার ভঙ্গি করে নিজের সেই বিখ্যাত ডায়লগটা আওড়ায়, তোর জিহ্বা তোর মগজের চেয়ে জোরে চলে, এটাকে নিয়ন্ত্রণ রাখ, নয়তো আমি কেটে ফেলবো। মনে, মনে ডায়ালগটি ভাবতেই সে যদি আড়ালে মুখ ভেঙচে একটা ভাংসি কাটলো। ভয়ের মাঝেও তার ঠোঁটের কোণে ফুটে উঠল চঞ্চল হাসি। এদিকে তাকে হারানোর তীব্র ভয়, অন্যদিকে সেই চেনা শাসনের মুখোমুখি হওয়া এক নিষিদ্ধ আকুলতা। কিশোরী মনটা আজ অদ্ভুত এক দোলাচলে দুলছে। তেজকুনি পাড়ার রজনী চৌধুরী রোডের ঐতিহ্যবাহী মির্জা বাড়ি যেন একখণ্ড জমিদার মহল। প্রাচীন লাল ইটের উঁচু প্রাচীর আর বিশাল লৌহ কপাট পেরিয়ে গেল কালো মার্সেডিস গাড়িটা যখন অন্তর্মহলে পৌঁছে এসে থামলো, তখন কড়া বিকেল চড়া সিকিউরিটি লাইটের আলোয় নিরাপত্তা চাদরে মোড়ানো পুরো চারপাশ। আলভি নিপুণ দক্ষতায় গাড়ির পেছনের দরজা খুলে দিতেই গভীর ও রাজকীয় ভঙ্গিতে নেমে এলেন সুধীর মির্জা। ধীর ও মাপা পায়ে তিনি অন্দরমহলের দিকে হাঁটতে লাগলেন। পেছনে ছায়ার মতো বিশ্বস্ত আলভি আর সশস্ত্র বডিগার্ডরা সুধীরকে দেখেই সবাই সোজা হয়ে দাঁড়িয়ে নিচু গলায় সালাম জানালো। কোমরের বেল্টটা সামান্য ঠিক করে সুধীর যখন বিশাল ড্রয়িং রুমে পা রাখলেন, ঠিক তখনই তার পা দুটো থমকে গেল। কারণ ড্রয়িং রুমের ভেতরের দৃশ্যটা কোনো এলাহি কাণ্ডের চেয়ে কম নয়। খোদাই করা ফরাসি সোফায় গভীর মুখে বসে আছেন সুধীরের দাদু শাহিন মির্জা। তার ঠিক পাশেই বসে বাবা শাহের মির্জা, যিনি ব্যস্ত তার ছোট ভাই তাওহিদ মির্জার সাথে কোম্পানির নতুন প্রজেক্ট নিয়ে ফিসফিস করে কথা বলতে। ড্রয়িং রুমের অন্য প্রান্তে রূপালী থালা আর সুবাসিত মশলার গন্ধে এলাহি কাণ্ড। দরজায় সুধীরকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলেন তার মা মাহিলা মির্জা। মা নরম গলায় বললেন, আরে বাবা তুই চলে এসেছিস। বাবা তুই ঠিক সময় এসে গেছিস, ভালোই হলো, আয় বাবা। মায়ের ডাকে সবার নজর খুলল। দাদু শাহিন মির্জা গভীর গলায় ডাকলেন, ভারী এদিকে এসো।
কিন্তু দাদুকে পাত্তাও দিল না। সুধীর মার মুখভঙ্গিতে মায়ের দিকে তাকালেন। "আম্মা কার বিয়ে ঠিক হলো নাকি যে এমন এলাহি কাণ্ড?" ঠিক তখনই মেজ চাচি মানে সেজুতির মা সবিতা মির্জা হাসি মুখে এগিয়ে এলেন। "আরে বাবা, তুই বছর ২ বছর ৮ মাস পর ছোট ভাই সাফিন বিদেশ থেকে ফিরেছে সেই খুশিতে তো এই আয়োজন।" সাফিনের নাম শুনতেই সুধীরের কপাল কুঁচকে গেল। বিরক্তির নিঃশ্বাস ফেলে পকেটে হাত গুজে তিনি বললেন, "শুধু এই একটা কারণে এত বড় লঙ্কাকাণ্ড?" মির্জাবাড়ির সেই রাজকীয় কালো আঁধারির মাঝে সুধীরের বিরক্তি যেন স্পষ্ট ফুটে উঠল। ঠিক তখনই সোফায় এক কোণে থেকে তার ছোট কাজিন শিহাব এক প্রকার লাফিয়ে এগিয়ে এলো। তার চোখে মুখে তখন এক আকাশ উত্তেজনা। সে সুধীরের কোল ঘেঁষে দাঁড়িয়ে বেশ উৎসাহের সাথে বলল, "আরে ভাইয়া, তুমি এমন করছো কেন? আমাদের বাড়ির ইন্টারন্যাশনাল সেলিব্রিটি ভাইয়া আসছে। এতটুকু তো করতেই হবে। সাফিনা ভাইয়া তো শুধু আমাদের বাড়ির নয়, এখন পুরো দেশের সেলিব্রিটি।" শিহাবের এই উচ্ছ্বাস সুধীরের বিরক্তির পারদকে আরো বাড়িয়ে দিল। সে কোনো উত্তর না দিয়ে কেবল এক পলক শিহাবের দিকে তাকালো, যে চাউনিতে স্পষ্ট এক অনীহা। সুধীর পাশ ফিরে দাঁড়িয়ে থাকা তার বিশ্বস্ত আলভিকে উদ্দেশ্য করে গভীর গলায় বলল, "আলভি, এখানে কি কি বাকি আছে সব একটু দেখে নাও। সামলে নাও বাকি কাজগুলো।" কথাটা বলেই সে ভেতরের সিঁড়ির দিকে হাঁটা দিল। ঠিক তখনই পেছন থেকে একটা মেঘ গভীর কণ্ঠস্বর পুরো ড্রয়িং রুমের কোলাহলকে এক নিমেষে স্তব্ধ করে দিল। সুধীরের বাবা স্বয়ং শাহর মির্জা বেশ কড়া গলায় ডাকলেন, "ভীর, তোমাকে তোমার দাদু ডাকছে। তুমি কি শুনতে পাওনি?" সুধীরের পায়ের গতি এক মুহূর্তের জন্য থমকে গেল। সে পিঠ টান টান করে দাঁড়ালো। এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে ঘাড় ঘুরিয়ে বাবার দিকে তাকালো। তার কণ্ঠে কোনো রাগ নেই, তবে এক অনমনীয় ক্লান্তির সুর ফুটে উঠল। "আব্বা, আমি এখন ভীষণ টায়ার্ড। সারাদিন শরীরে ঝামেলা গেছে। আগে একটু ফ্রেশ হয়ে আসি, পরে কথা হবে।" ছেলের এই স্পষ্ট এবং মুখের উপর দেওয়া জবাবে সায়রা মির্জার কপাল কুঁচকে গেল। ঘরের আবহাওয়াটা আরো একটু ভারী হতে চাইল। ঠিক তখনই সুধীরের ছোট চাচা তাওহিদ মির্জা সবসময়কার মতো নিজের স্বভাবসুলভ শান্ত ও নরম স্বরে পরিস্থিতি সামাল দিতে গিয়ে এগিয়ে এলেন। তিনি সায়রা মির্জার দিকে তাকিয়ে বেশ ধীরস্থিরভাবে বললেন, "ভাইজান, ছেলেটা সারাদিনের ক্লান্ত শেষ করে এইমাত্র বাড়ি ফিরেছে। ও রাজনীতি করুক আর যাই করুক, শরীর তো আর লোহা নয়। আগে একটু রেস্ট নিয়ে আসুক, তারপর না হয় ঠান্ডা মাথায় কথা বলবেন।" এরপর সুধীরের দিকে তাকিয়ে আলতো করে হাসলেন। "আচ্ছা বাবা, তুই যা, আগে গিয়ে ফ্রেশ হয়ে আয়, যা।" সুধীর আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ভারী পা ফেলে সিঁড়ির দিকে চলে গেল। তার চলে যাওয়ার সাথে সাথেই পুরো ড্রয়িং রুম অদ্ভুত এক নীরবতা নেমে এলো। বড় বড় ঝাড়বাতির নিচে আলভি তখন অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে। সুধীরের অনুপস্থিতিতে সব নজর গিয়ে পড়লো তার উপর। হঠাৎ দাদু শাহিন মির্জা সোফায় বসে সোজা হয়ে বসে ডাকলেন, "আলভি, এদিকে এসো তো বাবা।" ভয়ে বুক কাঁপতে কাঁপতে আলভি এগিয়ে গেল। প্রবীণ এই মানুষটির সামনে দাঁড়ানোর সাহস কারোরই বা আছে? আলভি আমতা আমতা করে বলুন, "জি জি দাদু, আমি কি কোনো ভুল করে ফেলেছি?" আচমকা শব্দ করে হেসে উঠলেন শাহিন মির্জা। সেই হাসিতে ভয়ের মেঘ কিছুটা কেটে গেল। তিনি আলভির কাঁধে হাত শক্ত করে রেখে বললেন, "আরে না, না, ভয় পাচ্ছ কেন? আমি জানতে চাইছিলাম নির্বাচনের খবর কি? মাঠের পরিস্থিতি কেমন দেখছো? তোদের নেতা তো কারো কোনো কথাই শোনে না। ওর ওপর ভরসা রাখা যায় না।" তো দাদুর এই কথায় সায়র মির্জার ভেতরের জমে থাকা ক্ষোভটা আর চাপা থাকলো না। তিনি সোফা থেকে প্রায় দাঁড়িয়ে উঠে অত্যন্ত কর্কশ ক্ষুব্ধ গলায় বলে উঠলেন, "আব্বাজান, আপনার নাতিন আসলে কি প্রয়োজন এই নোংরা রাজনীতি করার? আমাদের এত বড় মির্জা গ্রুপের অব ইন্ডাস্ট্রিয়াল পড়ে আছে, সেটা সামলাবে, তা না দিনরাত ওই রাজপথের গুন্ডামি পেছনে ছুটছে।" কথাটা বলতে বলতে সাহের মির্জার গলাটা কেমন যেন এক লোহামাই বুঝে এলো। ঘরের বাতাসটা হঠাৎ ভারী হয়ে যাওয়ায় একটা সুনির্দিষ্ট এবং রক্তাক্ত ইতিহাস আছে। এই রাজনীতি এই ক্ষমতার লোভেই তো কেড়ে নিয়েছিল শর্বিতা মির্জার স্বামী অর্থাৎ সেজুর বাবাকে। সেই অন্ধকার দিনটার পর থেকেই মির্জা বাড়িতে রাজনীতি শব্দটা এক প্রকার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু সুধীর সেই কড়া নিয়ম মানেনি। সে জেদ ধরেছিল সে রাজনীতি করবেই। সায়র মির্জা ক্ষোভের চোটে তার কোনো কথা না বলে মুখ ফিরিয়ে নিলেন। তিনি বাধা দিতে চাইলেও
আর কোনোদিন শক্ত করে সুধীরকে বাধা দিতে পারেননি। কারণ সুধীরের এই জেদের পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে ছিলেন তার দাদু শাহিন মির্জা আর ছোট চাচা তাহিদ মির্জা। তারা সবসময় সুধীরের এই তেজকে আড়ালে থেকে উৎসাহ দিয়ে এসেছেন। তাওহিদ মির্জা বড় ভাইয়ের কাঁধে হাত রেখে নিচু গলায় বললেন, "ভাইজান, অতীতের ভুলকে আঁকড়ে ধরে বর্তমানকে বেঁধে রাখা যায় না। সুধীরের রক্তে মির্জা বংশের তেজ ও যেখানেই হাত দেবে সেখানেই রাজত্ব করবে। সে ব্যবসা হোক বা রাজনীতি।" দাদু শাহিন মির্জার আলভির দিকে তাকিয়ে আবার মৃদু হেসে চোখ টিপলেন, যেন এক গোপন ইশারায় বললেন, "যাও বাবা আলভি, সুধীরকে চোখে চোখে রেখো। শিকারী যখন বনে নামে তখন তাকে চারিপাশটা সামলে রাখতে হয়।" আলভি যেন হাঁক ছেড়ে বাঁচল। সে আর এক মুহূর্তও না দাঁড়িয়ে সেখান থেকে দ্রুত কেটে পড়ল। বিকালের কড়া রোদ আর তেজগাঁওয়ের ফার্মগেট এলাকার চেনা ব্যস্ততা পেরিয়ে কোচিং এর দিকে হেঁটে চলেছে সেজুতি তার ৩ বান্ধবী। মিনা, মীরা, টিনা আর দিনা। চারপাশের হকারদের চিৎকার, বাসের তীব্র হর্ন আর মানুষের ধাক্কাধাক্কির ব্যস্ততাকে উপেক্ষা করেই তারা এগোচ্ছিল। অফ হোয়াইট রঙের কুর্তি, হালকা নীল জর্জেট হিজাব আর ম্যাচিং নীল রঙের উম ব্যাগে সেজুতিকে সিগ্ধ ও চঞ্চল দেখাচ্ছিল। তবে বাহিকে রূপের আড়ালে তার মনের ভেতর বইছিল অন্য ঝড়। ডাগর চোখের কোণে খেলা করছিল ভয়ের রেশ। লোকটা সব জেনে ফেলেনি তো? ঠিক তখনই ফার্মগেটের মূল মোড়টায় আসতেই চারপাশটা সরগম হয়ে উঠল। স্লোগানে ভারী আওয়াজে কেঁপে উঠল পিচঢালা পথ। সামনেই এসে পড়ল এমপি সুধীর মির্জার দলের এক বিশাল মিছিল। রাস্তার দুধারে বড় বড় ফেস্টুন আর ডিজিটাল ব্যানারে সাঁটানো রয়েছে সুধীরের এক বিশাল হাস্যোজ্জ্বল ছবি। পোস্টারের ছবির দিকে চোখ পড়তেই সেদিতি ও তার বান্ধবীরা ফুটপাতের এক কোণে দাঁড়িয়ে পড়ল। পোস্টারের সেই হাসিতে কোনো চপলতা ছিল না। একজন পোরখা রাজনীতিবিদের মতোই সেই গভীর হাসিটাকে ভদ্র ও জনদরিদ্র মনে হলেও তার ভেতরে ছিল ঠান্ডা ও বিপজ্জনক এক গভীরতা। তীক্ষ্ণ, স্থির ও আত্মবিশ্বাসী সেই চোখ যেন হাসিমুখে সামনের মানুষের না বলা সব খবর পড়ে ফেলতে পারে। সাদা কটন পাঞ্জাবি আর নিখুঁত কালো নেহেরু কোটে সুধীরকে লাগছিল স্টাইলিশ ও অপ্রতিরোধ্য। সামান্য খোলা বোতাম, বুকের কাছে তোলা হাত, ডান হাত তার ছাতা থেকে সামান্য উঁকি দেওয়া দামি মেটালিক ঘড়ি তার আভিজাত্যের ছাপ স্পষ্ট করছিল। মিছিলের কোলাহল ছাড়িয়ে মাইকে গর্জে উঠল, "সুধীর মির্জা জিন্দাবাদ!" এই স্লোগানে সেজুতির হৃদস্পন্দন দ্বিগুণ বেড়ে গেল। ভয়, কান্না আর এক অদ্ভুত ভালো লাগার মোচড়ে অবর্ণনীয় এক অনুভূতি তার কচি হৃদয়টাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। মিছিলের কোলাহল ধীরে ধীরে ফিকে হয়ে এলো। পিচঢালা পথ কিছুটা শান্ত হতেই সেজুতি দীর্ঘশ্বাস ফেলে এগোলো। কিন্তু রাস্তার পাশের একটা পুরোনো ইটের দেওয়ালে চোখ পড়তেই তার বুক জ্বলে উঠল। সেখানে সাঁটানো সুধীর মির্জার এক বিশাল পান করা পোস্টার। রোদমাখা আলোয় সেই অসম্ভব সুন্দর মুখটা দেখে অবাধ্য মন সব বাধা পেরিয়ে জেগে উঠল। কোনো কিছু না ভেবে সে এক ছুটে দেওয়ালের কাছে গেল এবং রোমাঞ্চিত হাতে পোস্টারটার গায়ে হাত বুলিয়ে দিল। তার এমন পাগলামি দেখে পেছনের দিকে থেকে মীরা, তিনা আর দিনা মৌ, "আরে করছিস কি?" বলে হাঁপাতে হাঁপাতে তার পিছু ছুটতে এলো। কিন্তু কত ততক্ষণে সে যদি অন্য দুনিয়ায়। সে কাঁপা কাঁপা আঙ্গুলে দেওয়ালের থেকে একটা পোস্টার আলতো করে টেনে নামিয়ে আনলো। সুধীরের সেই তীক্ষ্ণ চোখের ছবির দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে মায়াবী হাসি ফুটে উঠল। সবার চোখের সামনে সে সেই কাগজের ছবির উপর নিজের ঠোঁট ছুঁয়ে একটা মিষ্টি চুমু খেলো। ফিসফিস করে বুঁদ হয়ে বলে উঠল, "ইস! কি কিউট লাগছে আমার হ্যান্ডসাম নেতা সাহেবকে। মনে হচ্ছে আস্ত গিলে খেয়ে ফেলি। আহ উম্মা!" বলেই সে উত্তেজনায় কাঁপতে কাঁপতে সুধীরের ছবির গলায় আরো একটা গভীর চুমু এঁকে দিল। এরপর উৎসুক পথচারী ও রিকশাওয়ালারা ভরা রাজপথ ফুটপাত দাঁড়িয়ে একটা মেয়ের এমন কাণ্ড দেখে থমকে দাঁড়ালো। বয়স্ক এক লোক ছাতা হাতে কপালে হাত দিয়ে বিড়বিড় করে বলে উঠল, "আরে!" একদল কলেজ পড়ুয়া ছেলে ফিক করে হেসে উঠল। এই ভরা মজলিসে শত মানুষের ভিড়ে একটা মেয়ে কতটা পাগল আর বেপরোয়া হলে একজন প্রভাবশালী নেতাকে এভাবে প্রকাশ্যে রাস্তায় ভালোবাসে ফেলতে পারে। ৩ বান্ধবী একে অপরের মুখ চাওয়াচাই করে আতঙ্কে কাঠ হয়ে গেল। মীরা নিজের ২ হাতে মুখ ঢেকে ভয়ে ভয়ে ফিসফিস করে বলল, "এই মেয়ে, তুই পাগল হয়ে গেছিস নাকি রে? লজ্জা শরমের মাথা কি একদম খেয়ে ফেলেছিস? দেখ চারপাশের মানুষগুলো কিভাবে তাকিয়ে আছে।" কিন্তু প্রেমে অন্ধ সে যদি তখন এই দুনিয়ায় হুঁশিয়ে নেই, সে পোস্টারটা নিজের বুকের সাথে জড়িয়ে চোখ মুখ বন্ধ করে ফেলল।
থাকুক না লোকে তাকিয়ে। আমি আমার নেতা সাহেবকে ভালোবেসেছি। যা ইচ্ছে তাই করব। যাদের প্রবলেম আছে তারা চোখ বন্ধ করে রাখুক। কথাটা শেষ করেই সে আরেকটি পোস্টার নামালো এবং নিজের লিপস্টিক রাঙা ঠোঁট দিয়ে উম ছবির গভীর গালে সজোরে চুমু খেয়ে হেসে গড়িয়ে পড়ল। ইস! কি কিউট লাগছে আপনাকে নেতা সাহেব। পোস্টারের কাগজের মুখে তখন সেঁজুতির গাঢ় লাল লিপস্টিকের স্পষ্ট দাগ বসে গেছে। ভাগ্যিস সংসদ সদস্য সুধীর মির্জা তখন সেখানে উপস্থিত ছিলেন না। যদি নিজ চোখে দেখতেন তার চঞ্চল কাজিন ছবির এমন অবুঝ মেয়ে রোমান্স করছে, তবে তার ঠান্ডা চোখে দুটো কুঁচকে উঠত। ঠিক তখনই পাশ থেকে দীনা দুষ্টু বাঁকা হাসি আসলো। সে জুতির কাঁধে ধাক্কা দিয়ে খিলখিল করে বলে উঠল, "ইসরে! এমন করে রাস্তায় দাঁড়িয়ে চুমো খাওয়া দেখতে পেতাম যদি না আজ নেতা সাহেব অনুপস্থিত থাকতেন। এই আক্ষেপ আজীবন রয়ে যাবে।" অতঃপর চোখ টিপে বলল, "তবে শোন পাগলি, আরেকটু আস্তে চুমো খা। পরে দেখা যাবে তোর ওই আগুনের ভালোবাসায় বেচারা নেতা সাহেব নিজেই প্রেগনেন্ট হয়ে গেছে।" দিনার ওই আকম্মিক ও নির্লজ্জ ফ্লার্ট শুনে রাস্তার মাঝখানেই ৪ বান্ধবী তার আ নিজেদের ধরে রাখতে পারল না। মীরা আর তিনারা চোখ কপাল ছাড়িয়ে সোজা আকাশে উঠে গেল। আর পর মুহূর্তেই তারা ৪ জন মিলে হো, হো শব্দে খোলা গলায় হেসে উঠল। কিন্তু সে যুক্তি কারো কথায় কান দিল না। সে মুখ বাঁকিয়ে আরো বেশি জেদি ভঙ্গিতে সামনে এগিয়ে এলো। রাস্তার দেওয়াল সাঁটানো যতগুলো সুধীর মির্জার পোস্টার ছিল সে একে, একে একটা, একটা করে টান দিয়ে ছিঁড়তে লাগলো। আর প্রতিটাতে ছেঁড়া কাগজের সুধীরের মুখের ওপর নিজের লিপস্টিক রাঙা ঠোঁট ছুঁয়ে গভীর আবেশে চুমু খেতে লাগলো। টিনা নিজের মাথায় ২ হাত রেখে আতঙ্কে প্রায় কেঁদে ফেলার দশা। সে দৌড়ে সেজুতির সামনে গিয়ে খামচে ধরে বলল, "এই মেয়ে, তুই করছিস কি রে মৌ? মাথা কি আস্ত খারাপ হয়ে গেছে তোর? এভাবে রাস্তার সব পোস্টার তুই ছিঁড়ে ফেলছিস। এসব যদি সুধীর ভাইয়ের রফিকের দল বা ওই ক্যাডারগুলোর কেউ দেখে ফেলে তবে আমাদের প্রতিপক্ষের চর ভেবে আস্ত চিবিয়ে খাবে। আস্ত গণধোলায় আমাদের হাড়গোড় আস্ত রাখবে না। প্লিজ এই পাগলামি বন্ধ কর। চল তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়া যায়।" ততই আমাদের মঙ্গল। সে দুই যেন এক ঘোরের মধ্যে আছে। সে টিনার কোনো কথাই শুনল না, বরং আরো উদ্ভ্রান্তের মতো নিজের কাজ চালিয়ে যেতে লাগলো। সে মুখ বাঁকিয়ে আরো বেশি জেদি ভঙ্গিতে সামনে এগিয়ে গেল। রাস্তার দেওয়ালে সাঁটানো যতগুলো সুধীর মির্জার পোস্টার ছিল সে একে, একে একটা, একটা করে টান দিয়ে ছিঁড়তে লাগলো। আর প্রতিটা ছিঁড়ে কাগজে সুধীরের মুখের ওপর নিজের লিপস্টিক রাঙা ঠোঁট ছুঁয়ে গভীর আবেশে চুমু খেতে লাগলো। টিনা ভয়ে কুঁকড়ে গেল। কারণ সে ভালো করেই জানে সুধীর মির্জার ক্ষমতা কতটা ভয়ংকর। তেজগাঁ বা ফার্মগেট এর পিচঢালা রাজপথে সুধীরের এক ইশারায় ঝড় ওঠে। আর তার সেই ক্ষমতাধর ক্যাডার বা অনুসারীরা এই ভরা রাস্তায় নেতার পোস্টার ছিঁড়ে ফেলার মতো ধৃষ্টতা কি কখনো ক্ষমা করবে? সুধীর যদি জানতে পারে তাদের পরিণতি কি হবে ভেবেই টিনার গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। বাকি ২ বান্ধবী তখন ভয়ে কাঠ হয়ে মাথা ২ হাতে চেপে দাঁড়িয়ে রইল। অথচ এক অদ্ভুত চরিত্র দীনা। সে ভয়ের বদলে উঠল। চোখের কোণে এক দুষ্ট শয়তানি হাসি ফুটিয়ে সেজুতির পাশে এসে দাঁড়ালো। সেজুতিকে বাধা না দিয়ে বরং ফিসফিস করে উৎসাহ দিয়ে বলল, "আরে চালিয়ে যা বান্ধবী। তুই তোর কাজ চালিয়ে যা। আর কারো বাপের সাধ্য নেই আজ তোকে আটকিয়ে রাখার। তুই তোর নেতা সাহেবকে বুকে টেনে নে। আমি তোর এই ঐতিহাসিক কাজের ফুল টাইম সাক্ষী আর গার্ড হয়ে আছি তোর পাশেই।" একে, একে দেওয়াল থেকে সবকটি পোস্টার নির্মমভাবে ছিঁড়ে ফেলার পর সেজুতি খুব যত্নে সেগুলো ফোল্ড করে অতঃপর একটা, একটা করে সবকটা পোস্টার নিজের ভারী কলেজ ব্যাগের ভেতরে পরম যত্নে ভরে নিল। কিন্তু শেষ পোস্টারটা ব্যাগের ভেতরে ভরার ঠিক আগ মুহূর্তে ভাদ্রের ঝাপসা একটা বাতাস এসে সেটিকে তার হাত থেকে উড়িয়ে একেবারে মাঝ রাস্তায় নিয়ে ফেলে দিল। সেদিকে ফিরেও তাকালো না। ওই সামান্য উড়ে যাওয়া কাগজের টুকরোটার প্রতি তার বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই। সব পোস্টার ব্যাগে পুরে চেইনটা শক্ত করে টেনে সে যদি এক ঝাটকায় পিঠে ব্যাগটা ঠিক করে দাঁড়ালো। তার চোখে তখন অধিকার বোধের দাম্ভিক এক চমকানি। সে চিবুক উঁচিয়ে অত্যন্ত স্পষ্ট ও মায়াবী গলায় ঘোষণা দিল, "আমার নেতা সাহেবকে অন্য কোনো হাতা-গরম মেয়ে বা ফালতু ফ্যান এসে নজর দেবে সেটা আমি সে যদি ১ সেকেন্ডের জন্য সহায় করব না।" কথাটা বলেই সে আর এক মুহূর্ত দেরি না করে রাজপথের ধুলো ঝেড়ে মহারানীর ভঙ্গিতে ক্রসিং এর দিকে হাঁটতে শুরু করল। তার পেছনে ৩
বান্ধবী মীরা, টিনা একে অপরের দিকে ভয়ে, ভয়ে ফ্যাল করে তাকাতে লাগলো। তাদের মনে তখন একটাই চিন্তা, এই মেয়ে নিজে হাতে নিজের পায়ে যে কুড়াল মারলো, তার আসল কোপটা না জানি কখন এসে তাদের ঘাড়ে এসে পড়ে। রাত তখন গভীর। তেজগাঁওয়ের এক কর্ণ সুধীর মির্জার নিজস্ব রাজনৈতিক পার্টি অফিসের ভেতরে কামরাটা তখনো উজ্জ্বল আলোয় উদ্ভাসিত। সারাদিনের ধকল ও ব্যস্ততা শেষে সুধীর তখন তার ভারী সুদৃশ্য কাঠের টেবিলের ওপর এক্সিকিউটিভ চেয়ারটায় বসে জরুরি একটা গোপন মিটিং সবেই শেষ করলো। চারপাশে বাতাস ভারী হয়ে আছে নিকোটিন আর কোল্ড ড্রিঙ্কসের ঘ্রাণে। বিশ্বস্ত আলবি তখন পরম দক্ষতায় টেবিলে ছড়িয়ে থাকা মিটিং এর গুরুত্বপূর্ণ ফাইলগুলো এক করে গুছিয়ে ড্রয়ারে রাখছে। হঠাৎ করেই বাইরে ভারী বুটের শব্দ আর হুড়ুমুড়ু টের পাওয়া গেল। ভারী দরজার ঠেলে কয়েকজন ক্যাডার ও অনুসারী হাঁপাতে ভেতরে প্রবেশ করলো। তারা সুধীরের সামনে এসে মাথা নিচু করে থমকে দাঁড়ালো। তাদের একজনের গলা কাঁপছে। সে আমতা আমতা করে বলে উঠল, ভাই, একটা খুব খারাপ খবর আছে। আলভি পাশ থেকে ফাইল গোছানো থামিয়ে চোখ রাঙিয়ে বিরক্তি গলায় ধমক দিয়ে বলে উঠল, এই অসময়ে কিসের খারাপ খবর নিয়ে এলি তোরা? দেখতে পাচ্ছিস না ভাই এখন কতটা টায়ার্ড? সারাদিনের ধকল গেছে ওর উপর দিয়ে। যা এখান থেকে। যা বলার সকালে বলবি। ছেলেটা এবার আর পিছু হটল না, বরং অদ্ভুত এক জোর দিয়ে মাথা আরো নিচু করে বলল, না ভাই, বাধা দিয়েন না। এটা এই মুহূর্তে ভাইয়ের জানা জরুরি। কারণ এই ঘটনার সাথে যা জড়িত, তাতে ভাইয়ের অনুমতি বা নির্দেশ ছাড়া আমরা নিজেরা কোনো স্টেপ নিতে পারছি না। দরজার কাছে বসা চেয়ার থেকে মাথা তুলে সুধীর এবার ধীরে সুস্থে তাকালো। তার মুখে সেই মাপা ভাবটা এক পলকে বদলে গেল। সে গভীর অথচ শান্ত গলায় অনুমতি দিল, আয় ভেতরে। কি বল, কি হয়েছে বল। অভ্র নামের সেই ক্যাডার ছেলেটি কাঁপতে এগিয়ে এলো। তারপর একের পর একেবারে টেবিলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রুদ্ধশ্বাসে বলে উঠল, ভাই, আমাদের ক্ষমা করে দিন। আমরা আমাদের কথা রাখতে পারিনি। পাহারা ঠিক রাখতে পারেনি। সুধীরের ফর্সা কপালটা মুহূর্তের মধ্যে কুঁচকে একাকার হয়ে গেল। তার চোখের মনি দুটো স্থির হয়ে গেল। অভ্রর মুখের উপর সে বরফ শীতল ও গভীর গলায় জানতে চাইল, কি হয়েছে অভ্র? অভ্র এবার ভয় একেবারে কুঁকড়ে গিয়ে মাথাটা প্রায় বুকের সাথে লাগিয়ে ফিসফিস করে বলল, ভাই, ফার্ম গেটের মেইন রোডের দেওয়ালে আপনার যতগুলো পোস্টার সাঁটানো ছিল, কে জানি রাতের আঁধারে বা বিকেলে সব ছিঁড়ে কুটি করে ফেলে দিয়েছে। কথাটা সুধীরের কানে পৌঁছানোর সাথেই যেন পার্টি অফিসের ভেতরে এক অদৃশ্য বিস্ফোরণ ঘটে গেল। সুধীর ১ সেকেন্ডও সময় নিল না। তার রা হাতের প্রচন্ড রাগে সে সজোরে একটা থাপ্পড় মারল কাঠের ভারী টেবিলের উপর। একটা বিকট শব্দে কেঁপে উঠল চারপাশের দেওয়াল। সে তৎক্ষণাৎ নিজের বসা থেকে হুড়কে দিয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ল। তার মুখ দিয়ে বের হলো এক অবর্ণনীয় গর্জন। কার এত বড় কলিজার পাঁঠা যে এই শহরে সরাসরি সুধীর মির্জার সাথে পাঞ্জা নিতে আসে? কার এত বড় স্পর্ধা যে আমার নামের পাশে ওই ধৃষ্টতা দেখায়? আমার কাজে আমার ক্ষমতায় বাধা দেওয়ার সাহস কার হলো? সুধীর তখন তার জীবনের সবচেয়ে ভয়ংকর ও রক্তিম রূপ ধারণ করেছে। তার সেই চওড়া বুকটা আর আগে ওঠানামা করছে। তার চোখের চাহনিতে মনে হচ্ছে সামনে পেলে আস্ত চিবিয়ে খাবে। অফিসের ভেতর উপস্থিতি সবকটি ছেলে ভয়ে থরথর করে কেঁপে উঠল। এমনকি ছায়ার মতো দাঁড়িয়ে থাকা আলফি পর্যন্ত শিউরে উঠল। সুধীরের এই রাগী রূপটা সে যে কতখানি ভয়ংকর ও বিধ্বংসী হতে পারে তা আলভি খুব ভালো করেই জানে। যে বা যারা এই ধৃষ্টতা দেখিয়েছে, তারা যে নেহাত বোকামি করেছে এবং নিজের পায়ে নিজের হাতে নিজের কবর করেছে তা নিশ্চিত। আলভির বুকটা এখন এক অদ্ভুত মায়ায় দুরু করে কেঁপে উঠেছে। সে মনে ভাবল, বেচারা অবুঝ মানুষটা বা কচি হাতগুলো এখনো জানে না সে কার সাথে খেলা শুরু করেছে। যারাই এই স্পর্ধা দেখিয়েছে তাদের আয়ু সত্যি ফুরিয়ে এসেছে। আর সেই অজানা কালান্তক ঝড় যে ঠিক কত দ্রুত তাদের গ্রাস করতে আসছে সে কথা সে বেচারারা নিজেরাও জানে না। অভ্র একটু সাহস সঞ্চয় করে ঢোক গিলল। তারপর আমতা করে বলল, ভাই, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেখানে আমরা রাস্তার ওপর কোনো ছেঁড়া কাগজের টুকরো বা ছিটানো পোস্টার পাইনি। মনে হচ্ছে কেউ খুব যত্ন করে একেবারে নিখুঁতভাবে ওগুলো দেওয়াল থেকে তুলে নিয়েছে, নিজের সাথে নিয়ে গেছে। কথাটা শেষ করে অভ্র কোটের ভেতর থেকে সাবধানে একটা ভাঁজ করা কাগজ বের করলো। সে ভয়ে মাথা নিচু করে বাড়িয়ে দিয়ে বলল, ভাই, এই একটা
মাত্র পোস্টার রাস্তার পাশেই কেমন যেন একটু দূরে পড়ে থাকতে পেয়েছিলাম। বলেই অভ্র নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেললো। যদি সুধীরের কোনো রাগের ক্ষোভ এসে তার ঘাড়ে পড়ে, সুধীর এক ঝাটকায় অভ্রর হাত থেকে কাগজটা কেড়ে নিল। এরপর খসখস করে সেটা সোজা করে মেলে ধরলো। মৃত্যুমান সেই পোস্টারের দিকে একবার তাকাতে সুধীরের বাঁকা ভ্রু দুটো একসঙ্গে কুঁচকে টান টান হয়ে গেল। পোস্টারটার অবস্থা এক কথায় নাজেহাল। সেখানে সুধীরের মুখটার ওপর সাধারণত কোনো ধুলোবালি বা ছিঁড়ে ফেলার দাগ নেই, বরং পুরো মুখটা জুড়ে অজস্র লিপস্টিকের গাঢ় লাল ছাপে একাকার হয়ে আছে। ঠোঁটের প্রতিটা কোণে যেন কেউ পরম আবেশে চুমু দিয়ে ভরিয়ে দিয়েছে। পাশ থেকে আলভি উকি দিয়ে পোস্টারের সেই বেহায়া দশাটা দেখেই শিরে উঠল, তার গলা শুকিয়ে এলো আর ভারী শরীরটা হালকা কাঁপতে লাগলো। আলভি এক পলকে বুঝতে পারলো এটা কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নোংরা প্রতিহিংসা নয়, এই কাজ কোনো উদাসীনী তরুণী বা কোনো এক গভীর প্রেমে পড়া মেয়ের বোকামি। কিন্তু এই শহরে সুধীর মির্জা মহিলার ভক্ত বা ক্রাশ খাওয়ার মেয়ের সংখ্যা তো কম নয়। কার এত বড় স্পর্ধা হতে পারে যে আস্ত একটা সংসদ সদস্যের ছবির উপর এভাবে নিজের ভালোবাসার সিলমোহর বসায়? ঠিক করা মুশকিল। কেই ধৃষ্টতা দেখিয়েছে। সুধীর পোস্টারটা খুব শক্ত করে ভাঁজ করে নিজের ভারী কণ্ঠে টেবিলের উপর রাখলো। তার চোখের সেই রক্তিম দৃষ্টি শান্ত হয়ে এক অদ্ভুত হিমশীতল রূপ ধারণ করলো। সে মাপা ও বরফ ঠান্ডা গলায় নির্দেশ দিল, খোঁজ নাও কে এমন করেছে। সুধীর মির্জার সম্মানের হাত দেওয়ার পরিণতি কি সেটা এবার ওই মেয়েকে আমি হাতে কলমে বুঝিয়ে দেব। অব্র কেঁপে কেঁপে উঠে উত্তর দিল, ভাই, আমরা আশেপাশ লোকজনের কাছে খোঁজ খবর নিয়েছি, কয়েকজন সাক্ষী বলেছে বিকেলে সেখানে নাকি 4টা মেয়েকে কোচিং এর দিকে হেঁটে যেতে দেখেছিল। কিন্তু ওই মেয়েগুলোর নাম বা পরিচয় জানে না। সুধীর একটা ঠান্ডা ও শক্ত সিদ্ধান্ত নিয়ে বলল, যেই মেয়ে হোক না কেন তাকে আমার সামনে ধরে এনে নিয়ে এসো। আমি নিজে চোখে দেখতে চাই সে কোন সেই অবুঝ প্রাণী। এলাকার সবকটা দোকানের বা ট্রাফিকের সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করো। 1 সেকেন্ডের সময় নষ্ট না করে ওই মেয়েটাকে খুঁজে বের করে আমার সামনে হাজির করো। অভ্র মাথা নিচু করে কাঁপতে কাঁপতে জি ভাই বলে বাকি ছেলেদের নিয়ে এক লোহমাই রুম থেকে বের হয়ে গেল। চারপাশের ঘরে আবার পিনপতন নীরবতা নেমে এলো। সুধীর এক্সিকিউটিভ চেয়ারে নিজের চওড়া পিঠা এলিয়ে দিয়ে একটা লম্বা ও ভারী শ্বাস ফেললো। তার চোখের সামনে তখনও ভেজে উঠেছে লিপস্টিকের মাঝা মাখামাখি সেই পোস্টারটা। সে ভাবতেই পারছে না এই শহরে এমন কোনো পাগল মেয়েও আছে যে কিনা খোদ সুধীর মির্জার সাথে এমন করতে পারে। বেপরোয়া ও নিষিদ্ধ খেলায় মেতে উঠতে পারে। ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলবে। আর হয়তোবা ভুল ত্রুটি হইছে প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।